সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি তোমাদের সাথে আছি শাহানা আফরিন, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমি নবম শ্রেণীর সাহিত্য পাঠের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ। আজ আমরা এই প্রবন্ধ নিয়ে আলোচনা করব। প্রথমে বই পড়া প্রবন্ধের আলোচনা শুরু করার পূর্বে আমি লেখক পরিচিতি সম্পর্কে কিছু বলতে চাই। লেখক প্রমোদ চৌধুরী 1868 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 1946 খ্রিস্টাব্দে। আমরা যদি প্রমোদ চৌধুরীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলতে চাই, তাহলে প্রথমে তার সাহিত্যিক ছদ্মনাম আসবে। প্রমোদ চৌধুরী সাহিত্যে একটি ছদ্মনাম ব্যবহার করতেন, সেই ছদ্মনামটা হচ্ছে বীরবল। তার লেখাগুলো বীরবলের নাম দিয়েই প্রকাশিত হতো। তারপর তার সম্পাদিত সবুজপত্র পত্রিকা, যে পত্রিকাটার নাম না বললেই নয়। বাংলা সাহিত্যের সাথে সবুজপত্র পত্রিকার একটি অসামান্য যোগ রয়েছে। অর্থাৎ বাংলা সাহিত্যে যে আধুনিক চলিত গদ্যরীতি প্রচলিত আছে, সেই গদ্যরীতির প্রবর্তনে সবুজপত্রের ভূমিকা অপরিসীম। আমরা বই পড়া প্রবন্ধর এখন মূল পাঠে আমরা চলে যাচ্ছি। বই পড়া প্রমোদ চৌধুরী। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত, সেই পরামর্শ কেউ গ্রাহ্য করবে না, কেননা জাত হিসেবে আমরা শৌখিন নয়। এখানে লেখক বলতে চাচ্ছেন যে আমরা জাতি হিসেবে শৌখিন নয়, তাই আমরা বই পড়ার যে একটা সুন্দর অভ্যাস, একটা শ্রেষ্ঠ অভ্যাস, এই অভ্যাসটাকে আমরা শখ হিসেবে নিব না। তাই লেখক এই বই পড়াটাকে কাউকে শখ হিসেবে নিতে পরামর্শ দেননি, কারণ এই পরামর্শটা কেউ গ্রাহ্য করবে না। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবে, মানে কেউ তো গ্রাহ্য করবেই না, বরঞ্চ মনে করবে যে এটা কোনো একটা খারাপ পরামর্শ। কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করায় যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকবে। মানে আমাদের দেশটা হচ্ছে মানে অনেক সমস্যা জর্জরিত একটা দরিদ্র দেশ। এই দেশে মানুষের শখ করবার সময় নেই, যেখানে দুবেলা দুমুঠো পেটে ভাত জোগাড় করতেই অনেক কষ্ট করতে হয়, সেখানে শখ নিয়ে ভাববার আসলে কারো সময় নেই। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নয়, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহী। মানে হচ্ছে আমরা সাহিত্য থেকে আমরা কোনো রস আস্বাদন করার কোনো আগ্রহ নেই, কারণ সেটা কোনো অর্থকরী বিদ্যা নয়। আমরা বরং যে শিক্ষাটা আমাদেরকে অর্থের যোগান দিবে, ভবিষ্যতে একটা আমাদেরকে ভালো প্রফেশনে নিয়ে যেতে পারবে, আমরা সেই শিক্ষার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি। তাই বলছে যে শিক্ষার ফল লাভের জন্য আমরা সবাই উদ্গ্রীব। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। মানে হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা যদি তোমাদের কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন বিষয়ে পড়াশোনা করবে, তোমরা সবাই বলবে যে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হবো, কারণ এগুলোর বাজার দর খুব বেশি। তাই বলছে যে কি আমাদের শিক্ষাটা আমাদের গায়ের জ্বালা চোখের জল, মানে আমাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর স্মুথ করে দিবে, তাই বলছে। তারপর হচ্ছে এই আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারিনি, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। শিক্ষার মাহাত্ম্যেও আমি বিশ্বাস করি, এবং যিনি যাই বলুক সাহিত্য চর্চা সে শিক্ষার প্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে তার কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। বলছে এই আমাদের যে গণতান্ত্রিক দেশ, এই গণতন্ত্র মানে এখন তো সারা বিশ্বে গণতন্ত্র চলছে, এই গণতন্ত্র কি বোঝে? মানুষের সাহিত্যের মূল্যটা বোঝে না। কে কত বড়, কে অর্থের দিক থেকে কত বড়, তাই হচ্ছে দেখবার বিষয়। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। মানে হচ্ছে ডেমোক্রেসি বলেছে যে সব মানুষ সমান, কিন্তু আমরা কি হয়েছে, তার শিষ্যরা কি করেছে, মানে যারা ডেমোক্রেসি ফলো করেছে, যারা ডেমোক্রেসি অনুসরণ করেছে, তারা কি করেছে, জিনিসটাকে উল্টাভাবে বুঝে সবাই বড় হতে চায়, মানে সবাই সমান না হয়ে যে নিজের জায়গা থেকে সবচেয়ে বড় হতে চায়। বলছে একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকার হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি।
মানে ডেমোক্রেসির অনেক ভালো দিক আছে, আমরা ভালো দিকটা আয়ত্ত না করে খারাপ দিকটা আয়ত্ত করেছি। এর কারণও স্পষ্ট, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। বলছে আমাদের কি ব্যাধিটা হচ্ছে নিজ থেকে ছড়িয়ে যায়, কিন্তু স্বাস্থ্য সেটা অর্জন করতে হয়। যেমন কোনো একটা রোগ কোনো কারো অনুমতি নেয় না, সব কিছু কী হচ্ছে সবার মধ্যে এই রোগটা হচ্ছে ছড়িয়ে যায় খুব অনায়াসে। কিন্তু তুমি যদি স্বাস্থ্য অর্জন করতে চাও, সুস্বাস্থ্য গঠন করতে চাও, তাহলে তোমাকে সেটা অর্জন করতে হবে। তোমাকে তার জন্য একটা নিয়মিত একটা ডায়েট চার্ট অনুসরণ করতে হবে, সব কিছু মিলিয়ে তোমার স্বাস্থ্যটা অর্জন করতে হবে। কিন্তু ব্যাধি যে জিনিসটা খারাপ গুণ, সেটা অটোমেটিক নিজে স্বয়ংক্রিয়ভাবে আমাদের মধ্যে চলে আসে, সেটাই বলছেন। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরই পড়ে রয়েছে, সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকে সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কিনেন, তারা একখানা কাব্যগ্রন্থও কিনতে প্রস্তুত নয়, কেননা তাতে ব্যবসার কোনো সুসান নেই। মানে হচ্ছে এই ধরনের আমরা যখন পাঠ্য বই কিনতে হয় তখন আমরা কি করি, ফিজিক্স বই, কেমিস্ট্রি বই, ম্যাথ বই অনেক কিনি, কিন্তু আমরা কয়জনে আছি যে আগ্রহ করে একটা কবিতার বই কিনি? আমরা জানি যে কবিতার বইটা কেনাটা কোনো লাভজনক কিছু না, তাই জন্য আমাদের ওই ব্যাপারে আগ্রহটা কম। লেখক এখানে এই কথাটি বলেছেন। উজির না আওড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটি হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এই যুগে যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতি ধনের ভাণ্ডার অভাবানী। মানে হচ্ছে যে জাতিটা জ্ঞানের দিক থেকে উন্নত না, সেই জাতি যতই ধনী হোক, যতই সম্পদ থাকুক, তা ধরে রাখতে পারবে না, সেই ধনের ভাণ্ডারটাও কি হচ্ছে শূন্য হয়ে যাবে। তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়, কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। এবং মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরও ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরে সত্য ও স্বপ্ন, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ, তার পুরোটাই মনের সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। বলছে একটা জাতি যখন ধনের সম্পদে উন্নত হতে হবে, তখন তাকে কি হচ্ছে মনের দিক দিয়ে উন্নত হতে হবে, আর সেই মনের দিক উন্নত করতে পারে একমাত্র সাহিত্য। সাহিত্যের মধ্যেই মনের চর্চা হয়, জ্ঞানের চর্চা হয়। দর্শন বিজ্ঞান হচ্ছে তার মন গড়া তোলা জল, তার পূর্ণস্রোত আবহমান কাল সাহিত্যের ভিতরে সল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি। ও চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্য হয়, তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে। এখানে বলতে চাচ্ছেন যে আমাদের কি হচ্ছে, যদি আমরা দর্শন চর্চা গুহায় করতে পারি, বিজ্ঞান চর্চা করতে পারি জাদুঘরে, যে কোনো জায়গায় আমরা যে কোনো কিছু চর্চা করতে হলে আমাদের বিদ্যার জন্য, সাহিত্য চর্চার জন্য আমাদের যেটা একদম খুবই দরকারি, সেটা হচ্ছে লাইব্রেরি ছাড়া এই সাহিত্য চর্চা করা সম্ভব নয়। তাই এই সাহিত্য চর্চার মাধ্যমেই লেখক বলছেন যে এই সাহিত্য চর্চার মাধ্যমে আমরা জাতি হিসেবে উন্নত হব। তাই আমাদের প্রচুর পরিমাণে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মনে হয় এদেশের লাইব্রেরি সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজের চাইতে কিছু বেশি। এই কথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ আবার হেসে উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না। যদি এ বিষয়ে মতামত যে আমার মতের সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সে বিচারে আমার কথা যদি না টেকে, তাহলে রসিকতা হিসেবে গ্রাহ্য করবেন। মানে এখানে লেখক বলতে চাচ্ছেন যে আমাদের জন্য লাইব্রেরিটা গুরুত্ব হাসপাতালের চেয়ে কিছু কম নয়। আমরা যখন অসুস্থ হই তখন আমাদের হাসপাতালে যেতে হয়, শারীরিক অসুস্থতার কারণে আমরা হাসপাতালে যেতে হয়, তাই মানসিক অসুস্থতা সেইটা নিরাময় করার জন্য আমাদের লাইব্রেরিতে যেতে হবে। লেখক এই হিসাবে বলছেন যে লাইব্রেরির গুরুত্ব কতটা বেশি আমাদের জন্য।
আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত। এখানে এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের সৃজনশীল প্রশ্নেও আসে যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। বলতে চাচ্ছে যে একজন মানুষ যখন নিজের ইচ্ছায়, তুমি স্ব ইচ্ছায় যেটা শিখবে সেটাই তোমাকে শিক্ষিত করবে। একজন মানুষকে আমি যখন প্রেশার দিয়ে পড়াবো, তোমাকে কেউ যদি বলে সারাক্ষণ পর পর, তুমি হয়তো সেটা মেমোরাইজ করতে পারবে, কিন্তু সেটার জন্য তোমার মন টানবে না। এই জন্য লেখক বলছে যে শিক্ষাটা কেউ কাউকে বাহির থেকে দিয়ে দিতে পারে না, এটা নিজ থেকে শিক্ষা গ্রহণটা করতে হয়। তাই সেই প্রেক্ষিতে বলা হচ্ছে যে সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কর্মেরও অভাব নেই। বিদ্যাদাতা যেমন অনেক বেশি, মানে হচ্ছে জ্ঞান। আজ এখন যদি আমি তোমাদের বলি যে আমার মাথা ব্যথা, দেখবে যে এখানে 10-12 জন আমাকে প্রেসক্রিপশন দেওয়া শুরু করছে যে মিস এটা খান ওটা খান। তার মানে হচ্ছে এখানে পরামর্শ দেওয়ার জন্য লোকের অভাব নেই। বলছে এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যা সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূল্য। মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। বলছে যে আমরা যখন আমাদের সন্তানকে কি করি, স্কুলে পাঠাই, তখন আমরা ভাবি যে সেখানে শিক্ষকরা আছেন, ওরা ওকে শিক্ষাটা দিয়ে দিবে, সে এই শিক্ষাটা নিয়ে যখন পাশ করে বেরিয়ে আসবে তখন সে অনেক ভালো চাকরি করবে, তখন আমার ওই যে আমি যে শিক্ষার পিছনে খরচ করছি সেটা অনেক সুদে আসলে ফেরত আসবে। কিন্তু আমরা এটা বুঝি না, এটা আমাদের মাথায় থাকে না যে আমি ভালো শিক্ষক হিসেবে তোমাকে অবশ্যই জ্ঞান দান করতে পারি, কিন্তু তোমার সেটা গ্রহণ করার মতো মানসিকতাও থাকতে হবে। এই জিনিসটা আমরা শিক্ষকরাও ভুলে যাই, তো আমাদের অভিভাবকরাও ভুলে যায়। এই কথাটাই লেখক বলছেন। এটা আমাদের আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি সেই দিকে ইঙ্গিত করে লেখক কথাটি বলেছেন। এই সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। যেটা একটু আগে বলেছি যে আমি শুধু শিক্ষা দান করবো তা এমন নয়, তুমি জিনিসটা গ্রহণ করার মতো তোমার আগ্রহ থাকতে হবে, তাহলে সেটা তোমাকে স্বশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবে। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন, এর বেশি আর কিছু করতে পারেন না। মানে হচ্ছে একজন শিক্ষক তোমাকে রাস্তা দেখিয়ে দিবে, এদিক ভালো রাস্তা, এদিক খারাপ রাস্তা, তুমি কোন দিকে যাবে সেটা তোমার মনে তোমাকে জানিয়ে দিবে, বা তোমার নিজের বিবেকবোধ তোমাকে বলবে যে তুমি কোন পথে যাবে। আমি তোমাকে ফোর্স করে আমি তোমাকে কখনো জোর করে একটা দিকে চালিত করতে পারবো না। মানুষের এই চিন্তাধারার ভুলের কারণেই কি হচ্ছে, আমরা শিক্ষার যে প্রধান উদ্দেশ্য তা থেকে বিচ্যুত হয়ে যাই। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। আমি তোমাকে আঁকা শেখাবো, তুমি কি আঁকবে সেটা তোমার উপর নির্ভর করে। এটাই হচ্ছে গুরুর কাজ। আমি তোমাকে পথটা দেখিয়ে দিব যে এই পথ দিয়ে তোমার চলতে হবে, কিভাবে চলবে, কদ্দূর যাবে, কার সাহায্য নিবে, যেতে যেতে তুমি কি করবে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। গুরু শুধু তোমাকে পথটা দেখিয়ে দিবে, চলতে শেখাবে, আর কিছুই নয়। আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতিটা হচ্ছে ঠিক উল্টো। সেখানে ছেলেদের বিদ্যা গিলানো হয়, তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। একজন ছাত্র সেটা হজম করতে পারুক আর না পারুক, সেই জোর করে বিদ্যাটা গিলানো হয়। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দান্বিতে জীর্ণশীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যায়। আমাদের সমাজে এমন অনেক মা আছে যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশু স্বাস্থ্য রক্ষা ও বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। অর্থাৎ আমাদের সমাজে এমন কিছু মা আছে, এমন কিছু না, সব মায়ে কি করে বাচ্চাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে, ভাবে যে এটা পেট পর্যন্ত গেলে হয়তো তার স্বাস্থ্য রক্ষা হবে। কিন্তু কি বলছে এখানে, বলছে যে
দুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে এই জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই। এই জিনিসটা হজম করতে না পারলে, ধরো জোর করে তোমাকে খাওয়ানো হলো কিন্তু তুমি সেটা কি করলে, বমি করে ফেলে দিলে, জিনিসটা কি তোমার কোনো কাজে আসবে? শুধু পেটে যাওয়াটাই যদি একমাত্র কাজ হতো, তাহলে ওই যে আমাদের যেভাবে বিদ্যা শিক্ষাটা গিলানো হয় ওভাবে গিলালেই আমরা সবাই শিক্ষিত হয়ে বেরিয়ে আসতাম, শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে বেরিয়ে আসতাম। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। তাহলে হচ্ছে আমরা দেখছি কি, অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হয়। শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়তে, পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাতা বলেন, আমার মাথা খাওয়া মরা মুখ দেখো, এই ঢোক আর এক ঢোক আর এক ঢোক ইত্যাদি। মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে উক্ত বলা করার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও এই একই ধরনের। এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন, কেননা দেহের মৃত্যু রেজিস্ট্রারি রাখা হয়, আটকান হয় না। বলছে যে এই যে জোর করে আমাদের মধ্যে যে বিদ্যা শিক্ষা গেলানোর যে প্রবণতা, এর মধ্যে কি, এর সাথে কি হয়, আমাদের শিক্ষার প্রতি একটা অনীহা চলে আসে। শিক্ষার্থীদের মধ্যে কি হচ্ছে, জোর করে যখন আমার পছন্দ অনুযায়ী আমি যখন পড়াশোনা করতে পারছি না, তখন সেই পড়াটা আমার কাছে খুব বোঝা মনে হবে। আমি পছন্দ করে যদি যেটা খেতে পছন্দ করি সেটা আমার যতটা আমার কাজে দিবে, জোর করে খাওয়ানো হলে সেটা আমার ততটা কাজে দিবে না। লেখক এখানে মায়ের জোর করে খাওয়ানোর সাথে শিক্ষকের জোর করে খাওয়ানোর সাদৃশ্য তুলে ধরেছেন। মা এবং শিক্ষকের দুজনের উদ্দেশ্য কারো উদ্দেশ্য খারাপ নয়, তবে সেটা কতটুকু কাজে লাগছে সেই ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক, উৎফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষা বিস্তার হচ্ছে। বলছে এই যে প্রতি বছর শিক্ষার্থীরা কি করে পাশ করে বেরিয়ে আসে, এতে মনে হয় আমাদের শিক্ষার অনেক উন্নতি হচ্ছে, আমাদের দেশের শিক্ষার হার বেড়ে যাচ্ছে, আমরা দেশ উন্নত হয়ে যাচ্ছে। আসলে কিন্তু তা নয়। পাশ করাও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। শিক্ষা শাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময় ফরাসি দেশের শিক্ষা পদ্ধতি এত পেয়ারা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স, মানে হচ্ছে অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। অর্থাৎ যারা স্কুল পালানো, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তারাই একসময় ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগে ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল। বলছে এই যে আমরা যদি জানি, আমরা দেখি যে মার্ক জাকারবার্গ থেকে শুরু করে যত বিখ্যাত লোক আছে, বিল গেটস, এরা সবাই দেখি যে খুব বেশি হায়ার এডুকেটেড তা না, তাদের কিছু একটা করার মতো ইচ্ছা ছিল। এর মানে এই নয় যে আবার আমরা সবাই পড়াশোনা বাদ দিয়ে বসে যাব, তাই না? কিন্তু বলছে যে বিদ্যা শিক্ষায় যে তোমাকে শিক্ষিত করার একমাত্র উপায় তা কিন্তু না। লেখক এই কথাটা এখানে বলছে। সে যুগে ফ্রান্সে কিরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নাই, তবুও আমি জোর করে বলতে পারি যে এই যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষা যে রীতি চলছে তার চেয়ে দেশের শিক্ষা পদ্ধতি কিছুটা নির্দিষ্ট ছিল না। সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মহাশয়েরা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে তারা হয় পাস। এর জুড়ি আর একটা ব্যাপারও আমাদের দেশে দেখা যায় না। এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গুলি পর্যন্ত গরম করে, তারপর একে একে সবগুলো উগলে দেয়। এর ভিতরে যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই গেলা আর উগলানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরের কাছে তার প্রাণান্তকর ব্যাপার। বলছে আমাদের দেশে এমন কিছু মানুষ আছে, এমন কিছু শিক্ষার্থী আছে যে যত কিছু দেওয়া হয়, যে ধরনের পড়াশোনা করা হয় সবকিছু গিলে হজম করে বসে থাকে। আমরা দেখি যে প্রতি বছর কত গোল্ডেন এ প্লাস পায়। যখন আমাদের আগে শিক্ষা পদ্ধতিতে কি ছিল, যখন ডিভিশন ছিল যে এত মার্কস পর্যন্ত গেলে ফার্স্ট ডিভিশন, এত মার্কস পর্যন্ত গেলে স্টার মার্ক, এত মার্কস পর্যন্ত গেলে কি হচ্ছে স্ট্যান্ড করা, তারপর হচ্ছে কি এ প্লাস আসলো, এ প্লাসের পর গোল্ডেন এ প্লাস আসলো, গোল্ডেন এ প্লাসের পর হচ্ছে এখন কি এ প্লাসে হচ্ছে তোমার সব মিলিয়ে হচ্ছে
0.5 করে পেলে হচ্ছে A+। তারপর যখন আবার গোল্ডেন A+ করলো তখনও দেখা গেল অনেকে গোল্ডেন A+ হচ্ছে। এর মানে কি শিক্ষিত হয়ে যাচ্ছে সবাই? তা না। এর মানে হচ্ছে সবার মধ্যে কি হচ্ছে, এই যে বিদ্যা শিক্ষা হজম করা যে গিলার ব্যাপারটা, তারা এটা খুব অনায়াসে করতে পারছে। লেখক এটাই আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটি হিসাবে তুলে ধরেছেন। তারপর বলছে যে ও করদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী। বলা বাহুল্য সে বেচারাও লোহার গোলাগুলো এক কণাও জীর্ণ করতে পারে না। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদত্ত নানা আকারে ও নানা প্রকারে গোলাগুলো বিদ্যালয়ে গলদহরণ করে পরীক্ষালয়ে তা উদ্গীরণ করে দেয়। এজন্য সমাজ বাহবা দেয়, কিন্তু ঠিক মনে যেন না ভাবে যে এই জাতির প্রাণশক্তি বাড়ছে। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ হয়, অনেক স্থলে মারাত্মক। কেননা আমাদের স্কুল কলেজে ছেলেদের শিক্ষিত হবার সুযোগ দেয় না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হওয়ার শক্তি পর্যন্ত নষ্ট করে। আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে, তার আপনার বলতে কিছু থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত কড়া হয়। সৌভাগ্যের বিষয়, এই ক্ষীণ প্রাণ জাতির মধ্যেও জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, এই শিক্ষা পদ্ধতিও তাদের মনকে যখন করলেও একেবারে বধ করতে পারে না। বলছি যে আমরা কিন্তু দেখতে পাই যে ভালো পাশ করলেই যে সবাই নষ্ট হয়ে যায় এমন না, আবার ভালো পাশ করলে সবাই শিক্ষিত হয় এমন না। বলছে প্রাণ শক্তি যার অনেক বেশি। আমরা দেখতে পাই যে আমাদের দেশের বিখ্যাত সাহিত্য, কবি, সাহিত্যিক, এদের অধিকাংশ হচ্ছে কি হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা কিন্তু ভালোই সাহিত্য চর্চা করছে। এই জন্য বলছে যে তাদের প্রাণ শক্তি অনেক অফুরন্ত বলে। কিন্তু স্বাভাবিকভাবে সব শিক্ষার্থীর ক্ষেত্রে কি হয়, এই যে জোর করে গেলানো যে শিক্ষা পদ্ধতি, সেটি সবসময় কি হচ্ছে হানিকর, বা সেটা তাদের জন্য কুফলি বয়ে নিয়ে আসে। এবার লেখক বলছেন কি, আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দেই এই কারণে যে এই স্থলে লোক স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। মানে হচ্ছে আমরা যখন লাইব্রেরিতে যাই তখন কি আমরা বসে গিয়ে ম্যাথ করি? তাই না, তা না। আমাদের যদি ইচ্ছা হয় গল্পের বই পড়ি, আমাদের যদি ইচ্ছা হয় কবিতার বই পড়ি, যার আগ্রহ বিজ্ঞানের বই পড়ে, যেদিকে ইচ্ছা, মানে হচ্ছে তোমার জ্ঞানের একটা অফুরন্ত ভান্ডার। তোমার যেমন অনেকটা হচ্ছে কি বিভিন্ন ক্যাটাগরির বই সাজানো থাকে লাইব্রেরিতে, তোমার যেই দিকে তোমার মন চায় তুমি সেই দিকে তো তুমি পড়াশোনা করবে। এখানে তোমার মনের প্রাধান্যটা পাচ্ছে। এই জন্য লেখক লাইব্রেরিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। স্কুল কলেজে বর্তমানে আমাদের যে অপকার করছে, সেই অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়। তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থা লাইব্রেরি হচ্ছে এরকম মনের হাসপাতাল। বলছে যে লাইব্রেরিটা হচ্ছে মনের হাসপাতাল। হাসপাতাল যেমন শারীরিক অসুস্থতা হলে আমরা হাসপাতালে যাই, তেমনি মনের যে আত্মশুদ্ধি বা হচ্ছে মনের যে উন্নতিকরণ, তার জন্য আমাদের কি করতে হবে? লাইব্রেরিতে যেতে হবে। অতঃপর আপনারা জিজ্ঞেস করতে পারেন যে বই পড়ার কখনই এই ওকালতি করবার, বিশেষত প্রাচীন নজির দেখবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর সকলেই মুখে মানলেও কাজে মানে না। আমরা জানি যে বই পড়া, সকলেই জানি যে এটা ভালো অভ্যাস, কিন্তু আমরা কি করি? আমরা সাধারণত যদি আমরা বাসায় বসে গল্পের বই পড়ি, তখন আমাদের কি করে অভিভাবক কি বলে? পাঠ্য বই পড়ো। কেউ বলে না যে পাঠ্য বই রেখে আগে গল্পের বইটা শেষ করো, এরকম করে না। আমরা কিন্তু জানি যে বই পড়াটা আমাদের মনের উন্নতি করে, আমাদের মনকে, আমাদের চিত্তকে অনেক উৎকর্ষ করে, কিন্তু আমরা সেটা জানলেও আমরা ঠিক মানতে চাই না। সেই কথাটি বলছে। তারপর হচ্ছে মুসলমান ধর্মে মানব জাতি দুই ভাগে বিভক্ত, যারা কেতাবি আর যারা তা নয়। বাংলার শিক্ষিত সমাজে পূর্বদলভুক্ত নয়, এ কথা নির্ভয়ে বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করে না। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন, দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়ে। সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই চলে, কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। বাধ্য হয়ে বই পড়ার আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দেই। অথচ এ কথা কেউ স্বীকার করতে পারবেন না যে জিনিস স্বেচ্ছায় না করা যায়
তাতে মানুষের মনে সন্তোষ নেই। আমি যদি নিজের ইচ্ছায় নিজের ইচ্ছা একটা গল্প পড়ি, সেই গল্পটা আমার যতটা মাথায় থাকবে বা আমার যতটা মনে থাকবে, তা কিন্তু আমি ওই যে আমার ফিজিক্স কেমিস্ট্রি বইয়ের কথা আমরা অতটা মন দিয়ে মানে মনে রাখবো না। যেমন আমরা একটা নাটক বা একটা সিনেমা রাখলে কাহিনীটাকে আমাদেরকে কেউ, আমরা সিনেমা দেখার আগে কখনো কিন্তু কেউ বলে দেয় না যে সিনেমা দেখার পরে তোমার এটা আমাকে সামারি বলতে হবে, মূল ভাব কি আছে বলতে হবে। আমাদেরকে ওরকম কেউ ফোর্স করে না, যার কারণে কি হচ্ছে আমরা নিজ থেকেই আমাদের মনের আনন্দে দেখি, মনের আনন্দে মনে রাখি। সেই কথাটাই বলছি যে কিন্তু আমাদের যে পাঠ্য বই তার ব্যাপারে আমাদের মনের ওই টানটুকু নেই। বলছে একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনতুষ্টি হয় না। একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না, কিন্তু একথা আমরা সকলেই মানি না যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। দেহ রক্ষা অবশ্য সকলের কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয়। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় তা দুর্বল হয়ে পড়ে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ, সে জাতি তত নির্জীব। একমাত্র আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। বলছে আমাদের শুধু জাতিগতভাবে আমরা যদি কোনো আনন্দ প্রমোদের ব্যবস্থা না থাকে, তাহলে সেই জাতি হচ্ছে কি সব নির্জীব হয়ে যাবে। আমরা যদি এই যে আমরা 4টা ঘন্টা আমরা স্কুল কলেজে কি করি, 4 ঘন্টা বা 2-4 ঘন্টা করার পর একটা ব্রেক পাই, তারপর আবার ক্লাস শুরু করি। এই যে মাঝখানে ব্রেকটা, এটাই কিন্তু আমাদের পরে যে 4 ঘন্টা ক্লাস করার সেটার এনার্জিটা যোগায় বা সেটার শক্তিটা যোগায়। একমাত্র আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়া অর্থ হচ্ছে জাতির জীবন শক্তি হ্রাস করা। অতএব কোনো নীতির অনুসরণে তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। আমরা শুধু যে পড়াশোনা করব, আমরা ভবিষ্যতে একটা ভালো চাকরি করব বা ভালো একটা আমাদের প্রফেশন হবে, সেই জন্য নয়। আমাদের যে মনের একটা ক্ষুধা, মন কি চায় সে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। কাব্যামৃত যে আমাদের অরুচিত হয়েছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, একথা যেমন সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই, এই কথাটাও তেমনি সত্য। আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে। জাতির আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলাম। সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, সম্ভবত হয়নি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি, তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয়। মানে হচ্ছে লেখক বলতে চাচ্ছেন যে আমি এতগুলো কড়া কথা বললাম, যে শুধু যে আমি নরম গলায় বলছি তা না। অনেক সময় আমি কি করেছি, সমালোচনা করেছি, কড়া গলায় কথা বলে আমি যে মূল ব্যাপারটা সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে আপনার কতটুকু মনে ধরেছে তা আমি জানি না। আর আমরা যদি এখানে আমাদের প্রবন্ধটা এই পর্যন্তই। এখন আমরা যদি দেখতে পাই যে প্রবন্ধটাতে কি হচ্ছে, আমাদের যে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দুরবস্থা বা শিক্ষা ব্যবস্থার যে অসঙ্গতি, সেগুলো তুলে ধরে তিনি আমাদের লাইব্রেরির প্রয়োজনীয়তাটা তুলে ধরেছেন। এই হচ্ছে বই পড়া প্রবন্ধের মূল ভাব। সমস্ত প্রবন্ধ পাঠ শেষে আমরা প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধকে 3টি অংশে ভাগ করতে পারি। এই 3টি অংশের ভাব যদি আমাদের ভালোভাবে জানা থাকে, তাহলে আমরা বই পড়া প্রবন্ধ থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারবো। এই বই পড়া প্রবন্ধর মূল ভাবকে আমরা 3টি অংশে ভাগ করতে পারি। প্রথম অংশে আমাদের দেশের সাহিত্য চর্চার অবস্থা। বই পড়ার প্রথম অংশে আমাদের দেশের সাহিত্য চর্চার কী ধরনের অবস্থা তাই আলোকপাত করা হয়েছে। সাহিত্য চর্চা সম্পর্কে যেই ভাবগুলো, সেগুলো পয়েন্ট আউট করলে আমরা এভাবে পেতে পারি। প্রথমত, কুপরামর্শ মনে করা, অর্থাৎ কেউ যদি আমাদের বই পড়তে বলে তাহলে আমরা সেটাকে কুপরামর্শ মনে করি। অনেকের কাছে নিরর্থক মনে হয়, কারণ সাহিত্যের ফলাফল হাতে হাতে পাওয়া যায় না, শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। 4 নম্বর হচ্ছে কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয়। মানে আমরা অনেকগুলো আমাদের পাঠ্য বইয়ে অনেক কিনতে আগ্রহী, কিন্তু আমরা একটি কাব্যগ্রন্থ কিনতেও প্রস্তুত নয়। আর সর্বশেষ হচ্ছে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে সন্দিহান। আমরা সাহিত্য চর্চা ঠিক কীভাবে আমাদের জন্য সুফল বয়ে আনবে সেই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার না, যার কারণে আমরা সাহিত্য চর্চার ব্যাপারে মোটেও আগ্রহী হই না। এবার বই পড়া প্রবন্ধের দ্বিতীয় অংশ, বর্তমান শিক্ষা ব্যবস্থা। বর্তমান শিক্ষা ব্যবস্থার ত্রুটিসমূহ প্রমোদ চৌধুরী বই পড়া প্রবন্ধের দ্বিতীয় অংশে তুলে ধরেছেন। অর্থাৎ স্কুল কলেজে বিদ্যা গেলানো হয়,
আমাদের স্কুল কলেজে যে শিক্ষা পদ্ধতি, তাতে মনে হয় যে অনেকাংশে শিক্ষার্থীদের বিদ্যাটা কেলানো হচ্ছে, পড়ানো হচ্ছে না। ফলে শিক্ষার্থীর আত্মিক মৃত্যু ঘটে। প্রচলিত ধারণা যত পাস তত শিক্ষার বিস্তার হচ্ছে। মানে আমরা যখন ভাবি যে হ্যাঁ একটা গোল্ডেন A+ পেয়েছে, A+ পেয়েছে, এত স্কুল বা কলেজ থেকে অনেক বেশি পরিমাণে পাশ করেছে, তার মানে হচ্ছে আমাদের শিক্ষা বিস্তার খুব বেশি দ্রুত হচ্ছে। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। আর সর্বশেষে বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা বলছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন অনেকাংশে প্রতিযোগিতার মতো শিক্ষার্থীদের শিক্ষকরা কী করছে, বিদ্যা শিক্ষার জন্য জোর করছে, পড়াশোনা মুখস্থ করাচ্ছে, একটা ভালো রেজাল্টের জন্য, একটা পাশ করানোর জন্য যতটুকু প্রেশার দেয় ততটুকু দিচ্ছে, যার ফলে কী হচ্ছে, শিক্ষার্থীর আত্মিক মৃত্যু হচ্ছে। বলছে যে এই মৃত্যুটার রেজিস্ট্রি রাখা হয় না, আমরা দৈহিক মৃত্যু হলে সেই মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, কিন্তু আত্মিক মৃত্যু হলে সেই মৃত্যুর রেজিস্ট্রিটা রাখা হয় না। আর সর্বশেষ অংশে লেখক বলেছেন যে এই যে আমাদের দেশে সাহিত্য চর্চার অবস্থা, শিক্ষা ব্যবস্থার ত্রুটি, এই সব সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আমরা যদি লাইব্রেরি প্রতিষ্ঠা করি, তবেই আমাদের সেই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো। লেখক বলেছেন যে বর্তমানে যে প্রতিটি জাতিকে কী করতে হবে, সম্পদে উন্নত করতে হবে। সেই উন্নতির জন্য কী করতে হবে, জ্ঞান, সেই জাতিকে সম্পদের সাথে সাথে জ্ঞানে উন্নত হতে হবে। কারণ হচ্ছে সম্পদটা হচ্ছে জ্ঞান সাপেক্ষ, আর জ্ঞান হচ্ছে মন সাপেক্ষ। মানে হচ্ছে জ্ঞানটা মনের উপর নির্ভরশীল, আর সেই মনটার চর্চা করা হয় কোথাও, হয় সাহিত্যে। অর্থাৎ আমাদের সম্পদ অর্জনের সাথে সাথে কী করতে হবে, জ্ঞানে উন্নত হতে হবে। সেই জ্ঞানের সাথে মনেরও চর্চা করতে হবে সাহিত্যের মাধ্যমে, তাই সম্ভব। তাই সাহিত্য চর্চার জন্য অধিক পরিমাণে বই পড়া উচিত, আর বই পড়ার জন্য অধিক পরিমাণে লাইব্রেরি প্রতিষ্ঠা করা উচিত। লেখক বই পড়া প্রবন্ধে এভাবেই লাইব্রেরির যে গুরুত্ব, সেই গুরুত্বটা তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। এখন আমরা এই টোটাল বই পড়া প্রবন্ধটার মূল ভাব জানার পরে আমরা এর থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো আলাদা করে আলাদা করে ফেলব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বই পড়া প্রবন্ধ থেকে 30টি জ্ঞানমূলক প্রশ্ন লিখব এবং 10টি অনুধাবন প্রশ্ন লিখে আমরা হোমওয়ার্ক হিসেবে জমা দেব। ধন্যবাদ সবাইকে।